পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় শেষে যে র্যাঙ্কিং উন্নতির কথা বলা হচ্ছে বাংলাদেশ দলের জন্য, সেটা আসলে কিভাবে হলো এবং কতটা উন্নতি হলো? অবভিয়াসলি যেটা জানা কথা সেটা হচ্ছে ১০ থেকে বাংলাদেশ ৯ এ উঠতে পারবে। ৯ বাদ দিয়ে ৮ এ উঠতে পারবে না। কিন্তু ১০ থেকে যে এই যে ৯ এ উঠলো বাংলাদেশ, সেটা আসলে কিভাবে সম্ভব হলো? ৭৭ রেটিং পয়েন্ট ছিল ২ দলেরই, অর্থাৎ বাংলাদেশের উপরে ৯ নম্বর পজিশনে ওয়েস্ট ইন্ডিজ ছিল। তাদের রেটিং ছিল ৭৭ এবং বাংলাদেশের ছিল ৭৭। এই ম্যাচের আগে অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আগে সেখানে উইন্ডিজ খেলেছিল ৪১ ম্যাচ, বাংলাদেশ খেলেছিল ৪০ ম্যাচ, অর্থাৎ বাংলাদেশের ৪০ ম্যাচ আর ওয়েস্ট ইন্ডিজের ৪১ ম্যাচ। সেখানে রেটিং পয়েন্ট কিন্তু ৭৭ ছিল, কিন্তু যেটা নেট রান রেটের যে হিসাবটা ছিল সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বেশ খানিকটা এগিয়ে ছিল। অর্থাৎ সেখানে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে ৩১,০০০ সামথিংস যে নেট রান রেটের পয়েন্টটা ছিল সেটা ছিল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ তখন কিন্তু ৪১টা ম্যাচ খেলে ফেলেছে, ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে। সেখানে বাংলাদেশ ৪০ ম্যাচ খেলার পরে বাংলাদেশের যে নেট রান রেটের ব্যবধান পয়েন্ট ছিল সেটা ছিল ৩,০০০ সামথিংস, অর্থাৎ যেখানে ৩১ সামথিংস ওয়েস্ট ইন্ডিজের, সেখানে বাংলাদেশের ছিল ৩,০০০ সামথিংস, অর্থাৎ ডিস্টেন্সটা কিন্তু খুব একটা বেশি ছিল না, যেটা পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের পরপরই কিন্তু বাংলাদেশের এই উন্নতিটি হওয়ার কথা ছিল। যদি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটা জিততে পারতো তাহলে কিন্তু এই সমাধানটা আগেই হয়ে যেত, কিন্তু সেটা তৃতীয় ম্যাচ পর্যন্ত, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষায় রেখেছিল বাংলাদেশকে, রেখেছিল মেহেদী হাসান মিরাজরা, অর্থাৎ দ্বিতীয় ম্যাচটা তারা জিততে পারেনি, যার জন্য তৃতীয় ম্যাচ জয়ের পর সেই র্যাঙ্কিংয়ে উন্নতিটা হলো। একই সাথে বাংলাদেশ দলের যে পারফরমেন্সের যে ধারাটা ক্রিকেটারদের মধ্যে আমরা দেখতে পেলাম, সেটা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে হ্যাঁ, কিছু ক্রিকেটার আছেন যাদের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করা হয়, তারা হয়তোবা সেটা পূরণ করতে পারেনি। তবে এই একটা কথাও কিন্তু আসলে মাথায় রাখতেই হবে, সব প্লেয়ার কিন্তু, সব ক্রিকেটার কিন্তু সব ম্যাচে পারফরমেন্স করে না। আপনি প্রথম ম্যাচের কথা যদি চিন্তা করেন, সেখানে নাহিদ রানা কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল, 5 পেয়েছিল। সেই নাহিদ রানা কিন্তু সুপার হিরো ছিল প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে এসে একদম সুপার ফ্লপ হয়ে গেছিল। তৃতীয় ম্যাচে এসে কিন্তু নাহিদ রানা আসলে তার যে ধরনটা, বোলিংয়ের ধরনটা, সেখানে কিছুটা পরিবর্তন এনে কিংবা কোচের পরামর্শক্রমে সেখানে তিনি আসলে ভালো বল করেছেন, সেখানে কিন্তু আসলে তিনি উইকেটও পেয়েছেন। কিন্তু প্রথম ম্যাচে যেভাবে দাপুটে পারফরমেন্স করেছেন, সেটা আসলে শেষমেশ আসলে সেটা ধরে রাখা যায়নি। তবে ওই যে একটা কথা বললাম, সব ক্রিকেটার কিন্তু সব দিনই রান করবে না, সব দিনই উইকেট পাবে না। নাহিদ রানার ক্ষেত্রেও সেটা হয়েছিল। নাজমুল হোসেন শান্তর কথা বলতে পারি, তিনিও কিন্তু এই সিরিজে খুব একটা ভালো করতে পারলেন না। ঠিক তেমনি সাইফ হাসান, তার কাছ থেকে যেরকম প্রত্যাশা করা হয়, বড় রান, বড় স্কোর প্রত্যাশা করে, সেটাও তিনি আসলে পূরণ করতে পারেননি। এই দুইটা জায়গায় দুইটা বড় ধরনের দুইটা গ্যাপ রয়ে গেছে, অর্থাৎ যে ক্রিকেটারদের কাছ থেকে আসলে প্রত্যাশা বড় কিছুর, তারা আসলে ওইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেননি। তবে তার মানে এই না যে তারা আসলে পারবেন না, সেটাও কিন্তু আমরা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি না। আফিফ হোসেনের কথা বলি, একটা সিরিজে তাকে সুযোগ দেওয়া হলো, কিন্তু সেই সুযোগটা তিনি আসলে কাজে লাগাতে পারলেন না। সব মিলে যেটা বলাই যায় যে বাংলাদেশের জন্য দারুণ একটা সিরিজ, দারুণ একটা এক্সপিরিয়েন্স। সবচেয়ে বড় কথা যেটা, ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে র্যাঙ্কিংয়ে ১০-এর মধ্যে বাংলাদেশকে থাকা এবং সেখান থেকে ধীরে স্টেপ বাই স্টেপ র্যাঙ্কিংয়ে আগানো। এই যে ৯ উঠে আসলো বাংলাদেশ, সেখান থেকে ৮-এ যাবে, কোনো একটা সময় ৭-এ যাবে, সেরকম কিন্তু প্রত্যাশা এবং শুভকামনা বাংলাদেশ দলের জন্য। ধন্যবাদ সবাইকে।